খামাখা আমি ওই জনপ্রিয়তা বাড়ানোর জন্য বা ভিউ বাড়ানোর জন্য ভিডিও আমি করি না। এই জন্য আপনারা অনেকেই অভিযোগ কেন আমাকে সবসময় দেখতে পান না। কারণ কোনো বলার কিছু না থাকলে খামাখা এসে করবোটা কি? আমি তো ভিডিও করে কোনো ব্যবসা করি না আমি। আমি কোনো অর্থ উপার্জন করি না। আমি আমার নিজের বরঞ্চ ব্যবসা-বাণিজ্য সবকিছু বাদ দিয়ে আমি দেশ নিয়ে আপনাদেরকে নিয়ে পড়ে থাকি। যাই হোক, আমি ১ম এই বলে নিতে চাই যে সাংবাদিক কনক সরারের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং আমার জানা মতে উনি কখনো মিথ্যা বা গুজব প্রচার করেন না। এবং যেই ২-১ জনকে বিশ্বাস করি তার মাঝখানে একজন ইলিয়াস আরেকজন হচ্ছে আম সাংবাদিক কনক সরোয়ার। কারণ উনাদের সাথে আমার অনেক বছরের সম্পর্ক। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমি বাংলাদেশে ১ম মিডিয়া যুদ্ধ শুরু করি। তারপর কিছুদিন পরেই কনক সরোয়ার আমার সাথে যোগাযোগ করেন এবং আমাকে উনার অনুষ্ঠানে বেশ অনেকগুলা প্রোগ্রাম করেন। সেই ২০২০ সালের আগস্ট মাসের কথা বলছি। তারপরে সাংবাদিক ইলিয়াস এর সাথেও আমার সাংবাদিক ইলিয়াসের উপস্থাপনায় আমাদের দুজনের অনুষ্ঠান হয়েছে। সুতরাং বাংলাদেশে যদি কাউকে আমি বিশ্বাস করি এবং কোনো সাংবাদিকদের সাথে যদি আমার ভালো সম্পর্ক থেকে থাকে, কারো সাথেই খারাপ সম্পর্ক নেই। বাট সাংবাদিক কনক সরোয়ার এবং ইলিয়াসের সাথে আমার ভালো সম্পর্ক এবং তাদেরকে আমি বিশ্বাস করি। অনেক সময় মানুষের ভুল হয়ে যায়। আমি জানি না আ সাংবাদিক কনক সরোয়ার উনার সোর্স কি? কোথা থেকে যেই চিঠি উনি উনার ভিডিওতে দেখিয়েছেন যে সেনাবাহিনীর মিটিংয়ের যেই চিঠি, যেটা উনি বলেছেন ইংরেজি থেকে আ বা মানে বাংলা করেছেন গুগল ব্যবহার করে। তার মানে উনার কাছে একটা সেনাবাহিনীর একটা যারা এখনই আমাকে প্রশ্ন করবেন না। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি। প্রশ্ন এখন দেখব না। তাহলে আমার কথায় খেয়ে হারিয়ে ফেলব। ১ম এ আমি মূল বিষয়টা বলে নিই। তারপরে যখন বলব আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তখন আমি স্ক্রিনে আপনাদের প্রশ্ন দেখব। তো উনি চিঠিটা দেখিয়েছেন এবং দেখিয়ে সেটা নিয়ে কথা বলেছেন, যেটা আমার মনেও সন্দেহ, কষ্ট এবং আ উদ্রেক সৃষ্টি করেছে। যে আমি যেটা অনেকদিন ধরে বলে এসেছি যে এই সেনাবাহিনী এখন সেনা আইন বা শাসন জারি করা বা যেটাকে মার্শাল ল বলেন অথবা জরুরি অবস্থা বলেন, যেটা প্রফেসর ইউনূসকে সরিয়ে একটা নিজস্ব ব্যবস্থাপনায় আম সেনা আইন জারি করার সম্ভাবনা নাই বললেই চলে, অনেক কারণে। তো ১ম এ আমি আসলে বলে নিই খবরটা যেটা। তো আমি বিশ্বস্ত সূত্রে আমি খবর নিয়েছি। সেই সেনা মিটিংয়ে যারা ছিলেন তাদের মাঝখান থেকে একজনের সাথে আমি খবর নিয়েছি। যেটা প্রতি দৈনন্দিন যেটা একটা রুটিন আম মিটিংটা হয় সেরকমই একটা মিটিং হয়েছে এবং তার মাঝখানে সেনা আইন বা শাসন জারি করার মতো কোনো আলোচনাই হয়নি। এটা একটা সম্পূর্ণ ভুল তথ্য এবং এই তথ্যের মাঝখানে আমি এই ১ম বার এর আগেও করেছি শুরুতে ২০২০ সালে আমি ২-১ টা লাইভে গিয়েছি। বা সরাসরি লাইভ ভিডিও আমি কখনো করিনি। কিন্তু আমার রাত্রে ২:৩০ বাজে এই চিন্তা করে আমি লাইভে আসতে বাধ্য হলাম যে বাংলাদেশের বহু মানুষ অশান্তিতে থাকবে। অনেক মা দুশ্চিন্তায় থাকবে যে আমার ছেলেটা যদি সকালে বাইরে যায় সে বেঁচে ফিরবে কিনা। অনেক স্ত্রী দুশ্চিন্তায় থাকবে আমার স্বামী কি বিপদে পড়তে যাচ্ছে কিনা। অনেক সন্তান দুশ্চিন্তায় থাকবে যে আমার বাবা বা আমার ভাই কি বিপদে পড়তে যাচ্ছে কিনা। তাই আমি চাই না যে মানুষ সেই সকল দুশ্চিন্তা করুক। বাংলাদেশে যাই হচ্ছে সবকিছু পূর্ব পরিকল্পিত। যা হচ্ছে তা কোনো কিছুই হঠাৎ করে হওয়া নয়। আমি ৪-৫ বছর আগে অনেকগুলা লাইভে বলেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারত পালাবে। কিন্তু তার চেয়ে দুশ্চিন্তা আমার হলো যে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে দেশের কি অবস্থা হবে। যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখেছেন নিশ্চয়ই মনে আছে আপনাদেরকে বলেছিলাম যে হাসিনা যেই পরিমাণ টাকা পয়সা এবং অস্ত্র বাংলাদেশে রেখে যাবে তা দিয়ে কোনো সরকারকে ভারসাম্যে থাকতে দিবে না। সবসময়
অস্থিতিশীল করে রাখবে পরিস্থিতি, এবং তাই কিন্তু হচ্ছে। সুতরাং এতে ঘাবড়ানোর কিছু নেই। জুলাই আগস্ট আমরা পার হয়েছি, 1500 বা তার চেয়ে বেশি জীবন দিয়ে বাংলাদেশে একটা স্বাধীনতা এসেছে। আমি বহুবার বলেছি, স্বাধীনতা একদিনের বিষয় না, স্বাধীনতা একটা দৈনন্দিন চর্চার বিষয়। তাই স্বাধীনতাকে আমাদের দৈনন্দিন চর্চা করতে হবে। যাই হোক, মূল বিষয় হচ্ছে সেনাপ্রধান এমন কোনো সিদ্ধান্ত সেনাপ্রধান কোনো জেনারেলদের সাথে মিলে নেয়নি, বা সেই ধরনের আলোচনা হয়নি যে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে বা সামরিক শাসন জারি হতে যাচ্ছে। এই খবরটা সম্পূর্ণ ভুয়া। এবং এখন আপনাদেরকে আমি কিছু যুক্তি দিয়ে কিছু কথা বলতে চাই। কেন সেনাবাহিনীর পক্ষে এই মুহূর্তে সেনা আইন বা জরুরি অবস্থা দেওয়া, আমি বলবো না সম্ভব, কথাটা ব্যবহার করব না, মাথার মাঝখানে বুদ্ধি না রেখে বোকামি করেও তো একটা কাজ করা যায়, হুজুগের মতো একটা জিনিস দিয়ে দেওয়া যায় যে ঘোষণা দিয়ে দিলাম জরুরি অবস্থা হয়ে গেল। কিন্তু বিবেচকের মতো সেনাপ্রধান কখনোই একা একটা সিদ্ধান্ত নেবেন না। ওনার আশেপাশের অন্যান্য জেনারেলদেরকে ডেকে, অন্যান্য অফিসারদেরকে ডেকে একটা বুদ্ধি পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন। কারণ যদি উনি অন্যান্য সেনা অফিসারদের সমর্থন না পান, তাহলে একক কথায় তো আর কোনো কাজ হবে না। আচ্ছা, এখন একটা সেনাবাহিনী অফিসার যেই প্রসেসের মধ্যে দিয়ে আসে, সেই প্রসেসের কথা যদি আমরা চিন্তা করি, যে আমরা একটা যুদ্ধে আক্রমণে যাওয়ার আগে বা কোনো একটা অপারেশনের আগে, এমনকি যে বাংলাদেশে যখন বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, তখনও কিন্তু একটা সেনাবাহিনী নামার আগে কিন্তু পরিকল্পনা করে একটা অপারেশন রুমে একটা ম্যাপ খুলে বিভিন্ন এলাকা কাগজে কলমে একে কাকে কোন দায়িত্ব দেওয়া হচ্ছে, কোন এলাকায় কোন ডিভিশন বা কোন ব্রিগেড বা কোন ইউনিট যাবে, তাদের কি কি রসদ আছে, সাহায্য সমর্থন কি লাগবে, সবকিছু বিশদ আলোচনা করেই কিন্তু সেই গাড়িবহর সাজানো হয়, তারপর রওনা করে। সুতরাং সেনা শাসন জারি করা বা জরুরি অবস্থা জারি করা কিন্তু তার চেয়ে অনেক অনেক শত গুণে বেশি একটা কঠিন কাজ। সারা দেশের জনগণকে, 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি সত্যিকার অর্থে সেনা শাসন, সামরিক শাসন যেটা আমরা বুঝি, তা যদি হয়, তার মানে বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে সবকিছু সেনাবাহিনীর অধীনে চলে যাবে। তার মানে কি, এই 18 কোটি মানুষকে চালানো, সমস্ত ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছুই কিন্তু সেনাবাহিনীকে দেখতে হবে। এখন আপনারা বলেন, দেশের এই অবস্থায়, দেশের শান্তিপূর্ণ অবস্থাতেই একটা সেনাবাহিনীর পক্ষে বিশাল কঠিন কাজ। তারপরে শান্তিপূর্ণ অবস্থায় বহু প্রফেসর, ডক্টর, প্রাক্তন অনেক ভালো মন্ত্রী বা রাজনীতিবিদ এসে ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমরা কি করতে পারি। কিন্তু দেশের এই করুণ অবস্থায়, দেশের ভিতরে যেখানে এই ধরনের একটা অবস্থা চলছে, যা আপনারা সবই জানেন, আমার ব্যাখ্যা করার সময় নষ্ট করার প্রয়োজন নেই, সেরকম অবস্থায় যেখানে জনতার মাঝখানে সন্দেহ, জনতার মাঝখানে কষ্ট এবং একটা সংশয়, কি হতে যাচ্ছে, প্রফেসর ইউনূস কি করছেন, উপদেষ্টা এটা সেটা নিয়ে অনেক সমস্যা, তার মাঝখানে কি সেনাবাহিনী চাইলে এরকম একটা মারমুখী অবস্থায় জনগণের বিরুদ্ধে, সেনাবাহিনী বোকা হলেই শুধুমাত্র এই কাজটা করতে পারে। আজকেও আমাকে সেনাবাহিনীর আমার থেকে 4 কোর্সের একজন সিনিয়র অফিসার আমাকে মেসেজ পাঠিয়ে একটু রাগ করেই আমাকে বলেছেন, আমার পছন্দের অফিসার, রাগ করেই আমাকে বলেছেন, এই দেলোয়ার তুমি কি বলো যে সেনাবাহিনী সামরিক শাসন জারি করবে না, সেই ক্ষমতা নাই, তুমি ভুল, সেনাবাহিনী সামরিক শাসন জারি করবে। কিন্তু আমি ঠান্ডা মাথায় সবসময় যেটা বলেছি, সেনাবাহিনীর সামরিক শাসন জারি করার মতো অবস্থা এখন নেই। সেটা আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও। এবং সেনাবাহিনী এইটুক জানে যে, সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার এবং সেনাবাহিনীর সদস্যরা জানে যে ভারত উস্কানি দিতে পারে, ভারত পিঠ হাতিয়ে 2-4 জন অফিসারকে বলতে পারে যে তুমি আমার কথা শোনো, তোমাকে আমরা সেনাপ্রধান বানিয়ে দিব, বিমান বাহিনী প্রধান বানিয়ে দিব, নৌবাহিনী প্রধান বানিয়ে দিব। এই গত 16 বছর কিন্তু তাই হয়েছে।
কিন্তু এখন সশস্ত্র বাহিনীর একদম সর্বকনিষ্ঠ সৈনিক থেকে আরম্ভ করে বেশিরভাগ অফিসার এবং সৈনিকরাই জানে যে ভারতের কথায় কোনো কিছুতে পা দেওয়া মানেই হচ্ছে ফাঁদে পা দেওয়া। নিজে তো মরবেই, নিজের বউ বাচ্চা পরিবার সহকারে মারা যাবে। সেনাবাহিনীর বেশিরভাগ অফিসারই চাচ্ছে যে 16 বছরের যে কলঙ্কে জড়িয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা, তাদেরকে ঘুষ উতলে তাদেরকে ঢেলে দিয়েছে, এমনভাবে ঢেলে দিয়েছে খেতে না চাইলেও খেতে হয়েছে। এবং কিছু বদ এবং যারা কলঙ্কিত সামরিক বাহিনীর সদস্য, তারা আগ বাড়িয়ে আগে গিয়ে তারা খেয়েছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে। আমি যেটা ব্যাখ্যা করেছি আমার অনেকগুলা লাইভেও, যে সারা বাংলাদেশে এত প্রতিষ্ঠানের নাম, শেখ রাসেল তো শেখ জামাল তো শেখ কামাল, যত বদমাস লুচ্চা লাফঙ্গাদের নামে এইসব করেছে। আপনি কি মনে করেন যে স্বৈরাচারী শেখ হাসিনা বলেছে এই প্রতিষ্ঠানটা হচ্ছে, এই প্রতিষ্ঠানটার নাম শেখ রাসেল দাও, ওইটার নাম শেখ জামাল দাও, এটার নাম শেখ কামাল দাও? এটা শেখ হাসিনা বা মন্ত্রীরা বলে নাই। এটা হচ্ছে সশস্ত্র বাহিনীর অতি উৎসাহী, যাদের সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা নাই, এদের একমাত্র উপায় হচ্ছে পা চেটে তেল মেরে কি করে প্রমোশন পাওয়া যায়। সেইভাবেই কিন্তু এরা আগ বাড়িয়ে গিয়ে প্রস্তাব করেছে জেনারেলের কাছে, ব্রিগেড কমান্ডার প্রস্তাব করেছে জেনারেলের কাছে, স্যার আমি তো একটা স্কুল করছি, এই স্কুলটা শেখ রাসেল নাম দিই। আবার জেনারেল মনে চিন্তা করছে ডিভিশন কমান্ডার, আমি যদি না বলি এই বদমাইশ সাথে গিয়ে হাসিনার কাছে কথা লাগিয়ে দিবে যে আমি না বলেছি, শেখ রাসেলের বিরুদ্ধে ছিলাম। সেও চুপ করে মৌন সম্মতি বা কাগজে সাইন করে সম্মতি দিয়েছে। পাপগুলা সেনাবাহিনীতে কিভাবে হয়? কিছু পাপই আছে, কিন্তু ওই কিছু বদ এবং শয়তানের কারণে বাকিরা ট্র্যাপে পড়ে শয়তানির মাঝখানে পড়ে যায়। আমি সেটাই ব্যাখ্যা করছি। তো সেইভাবেই কিন্তু বিভিন্ন মূর্তি, বিভিন্ন ধরনের স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ব্রিজের নাম ওই চামচা বদমাশগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হয়েছে। সুতরাং সেনাবাহিনীতে 16 বছরে যা হয়েছে, যাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনা ঘুষ খাইয়েছে তারা খেয়েছে। আমি 2-4 জনকে চিনি, জানি নাম ধরে, যারা খেতে চায়নি বলে বিপদে পড়েছে। প্রমোশন তো পাই নাই, উল্টা বাধ্যতামূলক অবসরে গেছে এবং পরবর্তীতে বউ বাচ্চা নিয়ে কষ্টে ছিল। এখন আপনি আমাকে বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশে কয়টা লোক আছে যে তাকে 2-4-5 কোটি টাকা দিলে, ঘুষ ঢেলে দিলে, যে কেউ জানবে না, চুপচাপ তাকে দেওয়া হচ্ছে, সেই টাকাটা না নিয়ে প্রত্যাখ্যান করে ঘরে চলে যাবে? বুকে হাত দিয়ে বলেন। শোনেন, এই জন্য একটা কথা আছে যে সততা বা অনেস্টির সংজ্ঞা হচ্ছে ল্যাক অফ অপরচুনিটি। সততার সংজ্ঞা হচ্ছে সুযোগের অভাব। আপনি যদি সুযোগ পান, তারপরে যদি আপনি অসৎ না হন, তাহলে আপনি বুক ফুলিয়ে বলতে পারেন আপনি একজন সৎ লোক। জীবনে সুযোগই পান নাই, আপনি সততার ডুগডুগি বাজালে তো হবে না। সুতরাং ঢালাওভাবে সেনাবাহিনীকে যেরকম সেনাবাহিনীর নামটা নিয়ে বদনাম করাটা অত্যন্ত অন্যায়। এই সেনাবাহিনীটা কিন্তু একটা জাতীয় সম্পদ, জনগণের সম্পদ। জনগণের ট্যাক্সের পয়সায় কিন্তু এই সেনাবাহিনী চলে। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষা করার জন্য শত হাজার কোটি টাকা খরচ করে একটা প্রশিক্ষিত বাহিনী। তার মাঝখানে 2-4টা চরিত্রহীন বদমাশ যদি অপকর্ম করে থাকে, তার জন্য সমগ্র সেনাবাহিনীকে দোষারোপ করা ভীষণ বড় অন্যায়। দ্বিতীয়ত, আমার গতকালকেও আমার কানে এসেছেন, একজনকে দেখেছি, যাকে আমি পছন্দ করি, কথাবার্তা পছন্দ হয়, কিন্তু তার মুখের থেকে এমন কিছু কথা শুনেছি যে আমার মনে কষ্ট লেগেছে, আমি অপছন্দ করেছি। অত্যন্ত আনপ্রফেশনাল। আমি এরকম একটা যার নাম নেওয়াটাই উচিত না বা ওই প্রসঙ্গটাতে চাই না। আপনি একটা মানুষের সমালোচনা করেন, তাকে কুকুর, বেড়াল বলে তো ডাকার কোনো মানে হয় না। এতে তো আপনার কথা শক্তিশালী হয়ে যায় না। আপনি একটা সেনা প্রধানকে পশু পাখির সাথে কুকুর, বেড়াল বলে ডাকছেন, তাতে কি আপনার কথাটা শক্তিশালী হয়ে যায়? তা তো হয় না। আপনি যদি অসভ্য, নোংরা গালিগালাজ না দিয়ে, কুকুর, বেড়াল না বলে, কারণ সেনা প্রধান যখন বলেন এটা কিন্তু একটা পদ, কিন্তু জেনারেল ওয়াকার হচ্ছে একটা ব্যক্তি। সেনা প্রধান যেই পদটাকে গালি দেওয়া হচ্ছে, একটা যেই প্রতিষ্ঠান আছে, এরকম একটা বড় প্রতিষ্ঠান বাংলাদেশের, সেই প্রতিষ্ঠানের একটা সবচেয়ে বড় পদটাকে আপনি গালি দিচ্ছেন।
তার মানে অতীতে যারা সেনা প্রধান ছিল এবং ভবিষ্যতে যারা সেনা প্রধান হবে সবার চেয়ারের প্রতি গালিটা দিলেন। আপনি প্রধানমন্ত্রী বলে একটা অশ্লীল গালি দিলেন। গালিটা গেলে কিন্তু অতীতের প্রধানমন্ত্রী বা অমুক সমুক। আপনি বলতে পারেন স্বৈরাচারী শেখ হাসিনা, হাসিনার নাম ধরে গালিটা দেন। আপনি চুপ্পুর নামটা ধরে গালি দেন। আপনি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বলে গালি দিলে কিন্তু ওই রাষ্ট্রপতির পদটার উপরে যায়। তাই আমার মনে হয় আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করে যারাই বিভিন্ন মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলেন, আপনাদেরও কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে। কারণ আপনাদের কথাগুলা কিন্তু জনগণ শোনে। এটা হচ্ছে প্রথম কথা। সুতরাং আশা করি আপনারা সবাই শালীনতার সাথে, ভদ্রতার সাথে কথা বলবেন। আমি গতকালকে পরশুদিন আমি টরন্টো শহরে আমি প্রতিদিনই যাই, বাইরে থেকে বাসায় ইফতারি বানানো হয়, বাইরে থেকেও আমি কিছু ইফতারি কিনে নিয়ে আসি, বিশেষ করে হালিম বা ইত্যাদি। আমি পরশুদিন গিয়েছিলাম টরন্টোর একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমার একজন মুরব্বির সাথে দেখা হলো। উনি আমাকে দেখেই উনি বললেন যে, "আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে। অন্যদের কথা শুনতে পারি না। কারণ বউ বাচ্চা নিয়ে কথা শুনি। এই পিনাকি, তারপরে উমুক-সুমুক খুব আজে-বাজে গালিগালাজ দিয়ে কথা বলে। বউ বাচ্চা সামনে নিয়ে তাদের কথা শোনা যায় না। আপনার কথা আমার শুনতে ভালো লাগে।" তো আলহামদুলিল্লাহ আমি যে নীতিতে বিশ্বাস করি সেটা শুনে ভালো লাগলো এবং আরেকটু বেশি সচেতন হলাম যে মুখ দিয়ে যেন যদি হঠাৎ করে বাজে কথা বেরোয় সেটাও আমার সামলে বলতে হবে। এবং যারা সাংবাদিক আছেন এবং বিশেষ করে আমি স্বৈরাচারীর বিরুদ্ধে আমি সাংবাদিক কনক সরোয়ার, সাংবাদিক ইলিয়াস, আমরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ শুরু করার পরে যারাই বিভিন্ন ইউটিউবার, তথাকথিত ইউটিউবার হয়ে যোগ হয়েছেন, প্রথম কথা হচ্ছে আপনারা একটা